বন্ধুরা, একটা অত্যন্ত চমকপ্রদ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা নিশ্চয়ই আজকে জননেত্রী শেখ হাসিনার দায় মুক্তি ৮২তম পর্বের অনুষ্ঠানটি শুনেছেন। তিনি যেটা নিয়মিত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে যেটা নিয়মিত প্রকাশিত হয়। সেখানে জননেত্রী শেখ হাসিনা একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশি পাকিস্তানি কিংবা বলতে পারেন পাকিস্তানি বাংলাদেশি যারা বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে জাহাজে করে আরব সাগর হয়ে বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে পাকিস্তানে পাঠানো হবে। এই জিনিসটা আমাকে খুবই উদ্বেলিত করেছে। যারা আমার বক্তব্যগুলো শুনেন দেখেছেন, আমি ইতিপূর্বে জাস্ট কয়েক ২-৩ দিন আগে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে দরকার হলে আমরা পাকিস্তানে একটা শহর কিনবো, বন্দর কিনবো, পয়সা খরচ করে আমরা কিন্তু বাংলাদেশের যারা পাকিস্তানি আছে, যারা মনে প্রাণে পাকিস্তানি, যারা কখনো বাংলাদেশকে গ্রহণ করতে পারে নাই, তাদেরকে আমরা পাকিস্তানে পাঠাবো। আপনারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে অন্তত সিরিয়াসলি নিতে পারেন। আর বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই জন্য যে আমরা কিন্তু বারবার হেরে যাচ্ছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করার পরেও কিন্তু আমরা হেরে যাচ্ছি। বাংলাদেশি পাকিস্তানি কিংবা পাকিস্তানি বাংলাদেশি আমরা কিভাবে এদেরকে চিহ্নিত করব? এরা তো বাঙালি কিন্তু মনে প্রাণে পাকিস্তানি। ধরেন কোনো বাংলাদেশি যদি কানাডায়, বাংলাদেশ অরিজিন মানুষ কানাডায় যদি নাগরিকত্ব লাভ করেন তাকে বলা হয় যে বাংলাদেশি কানাডিয়ান। সেই অনুযায়ী আমরা এদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলবো না পাকিস্তানি বাংলাদেশি বলবো অত সহজ নয়, কারণ একসময় এরা পাকিস্তানেরও নাগরিক ছিল, আমরাও একসময় পাকিস্তানের নাগরিক ছিলাম, পরবর্তীতে আমরা হয়ে গেছি বাংলাদেশের নাগরিক, তারা রয়ে গেছে পাকিস্তানের নাগরিক। এই লোকগুলোকে পাকিস্তানে পাঠানো অত্যন্ত জরুরি। হ্যাঁ, আপনি বলবেন যে এটা কি পাগলামি, আমি বলবো একেবারেই না। তবে সবগুলোকে পাঠানো কি সম্ভব? আমি সেটাও বলবো যে না, সবগুলোকে পাঠানো সম্ভব নয়, তবে অনেকগুলোকে পাঠানো সম্ভব। আর এইটা কি পাগলামি? না, আসলে বাংলাদেশে ২০২৪-এর জঙ্গি উত্থানের পর যা যা পাগলামি মনে হতো, যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, মানে আমরা যেভাবে করেছি, কিংবা বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা তারা যেভাবে পাকিস্তানি বাংলাদেশি পাকিস্তানিদের এই সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনের যে উদ্যোগ নিয়েছিলেন, এই প্রজেক্টগুলো আমাদের ব্যর্থ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানিরা কোনোভাবেই বাংলাদেশকে মেনে নিতে পারে না। আমি আরেকটা ধারণা প্রচার করেছি, আপনারা জানেন যে পাকিস্তানি সেকুলার, অর্থাৎ বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু অসাম্প্রদায়িক, আমরা ভাবতাম যে কোনো মানুষ যদি সেকুলার হয়, কোনো মানুষ যদি মুক্তমনা হয়, সে স্বাভাবিকভাবেই আমাদের বাঙালি জাতীয়তাবাদ মেনে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মেনে, ১৯৭২-এর সংবিধান মেনে সে বাংলাদেশে বসবাস করবে। কিন্তু আমরা সেটা কিন্তু পাইনি তাদের কাছ থেকে, সেই উদারতাটুকু আমরা পাইনি। তারা ১৯৭১ সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে, কিন্তু পরবর্তীতে যখনই সুযোগ এসেছে বেইমানি করেছে। আমরা ২০২৪-এ দেখেছি যে এই সেকুলার শ্রেণীটা জঙ্গি শ্রেণীর সাথে হাত মিলিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উৎখাতে ষড়যন্ত্রে এবং তাদের যে জঙ্গি উত্থান আন্দোলন ছিল সেই আন্দোলনে লিপ্ত হয়েছে। এর মধ্যে মতিউর রহমান, মাহফুজ আনাম, সকল রকম আপনার পাকিস্তানি সেকুলার এটার সাথে যুক্ত হয়েছে। কি ছিল তাদের তাদের আপনার ওজর কি ছিল? কেন এই সরকারকে ফেলতে হবে, শেখ হাসিনা সরকারকে ফেলতে হবে? যে সেখানে সরকারি চাকরিতে কোটা আছে, কোটা বাতিল করতে হবে, বৈষম্য ছিল সমাজে, বৈষম্য দূর করতে হবে, নির্বাচন হচ্ছে না, নির্বাচন করতে হবে। দেখুন, এই আন্দোলনের পরে তারা কিন্তু এই তিনটা যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটা করলো, যদিও তার প্রতিশ্রুতির মধ্যে অনেক ধরনের প্রতারণা ছিল, কোনোটা পূরণের উদ্যোগ কিন্তু তারা নেয় নাই। যে রাষ্ট্র ক্ষমতা তারা হাতে পেল, তারা সরাসরি যারা পাকিস্তানি সেই জামাত, হেফাজত এবং সেকুলার পাকিস্তানিদের সব সরকারি চাকরি দিল। কিন্তু বাংলাদেশের আপামর এই ক্লিকটার বাইরে যে বাংলাদেশের আরো 14 থেকে 16 কোটি মানুষ আছে, তাদের কারো কিন্তু কোনো তেমন সরকারি চাকরি হয় নাই। আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সুতরাং এই এলিমেন্টগুলোকে কোনোভাবেই আমরা বাংলাদেশে রাখবো না। প্রথম কথা হলো যে সবাইকে আমরা পাঠাতে পারবো না, সেটা প্র্যাকটিক্যালও না,
কিন্তু আমরা তো অন্তত 2000 থেকে 10,000 পাঠাতে পারবো। চিন্তা করুন বাংলাদেশ কত তার সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও বিহারিদের এখানে জায়গা দিয়েছে। যে কোনো জঙ্গি আন্দোলন হোক, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন হোক, দেশ বিরোধী আন্দোলন হোক, প্রতিটা আন্দোলনে কিন্তু বিহারিরা সবচেয়ে বেশি আপনার অগ্রগামী থাকে এবং তারা এখনো পাকিস্তানে চলে যেতে চায়। আপনারা যে জিনিসটাকে সিরিয়াসলি নিবেন একটু প্লিজ। ওরা কিন্তু পাকিস্তানে যেতে চায়। আজ পর্যন্ত ওরা জেনিভা ক্যাম্প ইত্যাদি ক্যাম্পে বসবাস করছে, স্বপ্ন তাদের পাকিস্তানে যাওয়া। আমরাই বরং, বিএনপি তো এটা করবে না, আমরা এমনকি আওয়ামী লীগ সরকারও এটাকে অনেক উদারতার দৃষ্টিতে দেখেছে যে না ঠিক আছে, আলটিমেটলি এদেরকে সমাজে ইন্টিগ্রেটেড করার জন্য কিন্তু অনেক ধরনের প্রকল্প ছিল, চিন্তা ভাবনা ছিল, উদারতা ছিল, কিন্তু আমরা দেখলাম যে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এবং ওদেরকে পাকিস্তানে পাঠানো এটা কিন্তু একটা এজেন্ডা সবসময় পাকিস্তানের সাথে আমাদের ছিল। সেই এজেন্ডা ধরেও যদি আমরা আলাপ করি, আমরা কিন্তু অন্তত প্রতীকীভাবেও 2 থেকে 10,000 মানুষকে আমরা পাকিস্তানে স্থানান্তর করতে পারি। এবং পাকিস্তান সরকারের অনেক সৈনিক দরকার। ভবিষ্যতে তাদের বেলুচিস্তানে সমস্যা হচ্ছে, ভূ রাজনৈতিক কারণে ভবিষ্যতে তারা ইরানের সাথেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে, কিংবা পাকিস্তানের মধ্যে তাদের অনেক সৈনিক এবং জিহাদি দরকার। চিন্তা করেন তো, মামুনুল হক, তারেক মনোয়ার, এই কাজী ইব্রাহিম, এই লোকগুলা তো যুদ্ধই করতে চায়, যুদ্ধ করতে চায়, জিহাদ করতে চায়, কিন্তু কার সাথে করতে চায়? ভারতের সাথে। তো ভারতের সাথে জিহাদ করার জন্য তো আমরা তাদেরকে অ্যালাউ করি না, পাকিস্তান তো অ্যালাউ করে। তা আমরা যদি তাদের সাথেও কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং এ বসতে পারি যে তোমাদের যেহেতু পাকিস্তান অ্যালাউ করে ভারতের সাথে যুদ্ধ করার, তোমরা পাকিস্তানে চলে যাও, আমরা তোমাদের পথ খরচ দিব। জননেত্রী শেখ হাসিনা যেমন বলেছেন যে তিনি তাদের জন্য জাহাজ ভাড়া করবেন, সেই জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে করাচি বন্দরে যেতে পারে, কিংবা আরো দূরে সেই বালুচিস্তানে যেতে পারে। যদিও বালুচরা এই ধরনের বিশ্বাসঘাতকদের রাখবে কিনা জানি না, করাচি হয়তো তাদের জন্য উপযুক্ত স্থান হবে। আমরা কিন্তু সহজে মামুনুল হকরা, ওরা যেহেতু জিহাদি চায়, ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চায়, গাজওয়াতুল হিন্দ করতে চায়, তো গাজওয়াতুল হিন্দ এগুলো করার জন্য তো সবচেয়ে ফেভারেবল প্লেস তো পাকিস্তান। পাকিস্তান তো সেটা করাচ্ছে জঙ্গিদের দিয়ে, আমরা দেই না দেখে ওরা আমাদেরকে কিন্তু সরকার সহ উৎখাত করে আমাদেরকে আজকে বাংলাদেশের থেকে আমাদেরকে বের করে দিয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তো বলেছেন তিনি ডিসেম্বরে আসছেন, এবং আপনারা যদি তার সাম্প্রতিককালের বক্তব্যগুলো দেখেন, জননেত্রী শেখ হাসিনা একটা কথাই বলছেন যে তিনি দেশে আসছেন, তিনি এই যে মানুষের এত দুঃখ দুর্দশা আজকে সেগুলো দূর করবেন। জননেত্রী শেখ হাসিনা আরেকটা কথা বলেছেন যে 10,000 নেতা কর্মীর আওয়ামী লীগের খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 2 বছরে তারা 10,000 গুম করে ফেলেছে। চিন্তা করেন তো, এই যে গুমের কথা বলে বলে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আমরা দেখেছি সেখানে 2-3টা গুম হয়েছিল, চৌধুরী আলম, ইলিয়াস আলী, আর অনেকগুলা গুমের অপবাদ দেয়া হয়েছিল। আর সেটা করে এখন আমাদের আওয়ামী লীগের 10,000 নেতা কর্মীকে আজকে আমরা সন্ধান পাচ্ছি না। এদের হয়তো সবাই গুম হয় নাই, সবাই খুন হয় নাই, কিন্তু এরা আজকে বাড়ি ঘরে নাই, এরা কোথায় আছে আমরা জানি না। আর লক্ষ লক্ষ কিন্তু ঘর বাড়ি ছাড়া। এই অবস্থা তো প্রতিবার রিপিট করতে দেয়া যায় না, যায় না। সুতরাং আপনারা জননেত্রী শেখ হাসিনার এই কথাটাকে সিরিয়াসলি নেন, এমনকি আর আমাদের অবস্থা আরো কনসলিডেটেড হলেও আমরা যেন এই ইস্যুটা থেকে সরে না আসি। আমরা যেন অন্তত 2 থেকে 10,000 পাকিস্তানিকে পাকিস্তানে স্থানান্তর করতে পারি। তার মধ্যে অবশ্যই বুদ্ধিজীবী শ্রেণী থাকবে। বুদ্ধিজীবী শ্রেণী, ধরেন সলিমুল্লাহ খান বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ায়, কি যেন নাম, আমরা করাচি, লাহোর, ইসলামাবাদ ওইসব ইউনিভার্সিটিতে তার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারি। সলিমুল্লাহ খানকে যদি পাকিস্তান নিয়ে যায়, তার জন্য আমরা ধরেন বাংলাদেশি টাকা যদি 10 থেকে 20 কোটি টাকা যদি আমরা খরচ করলাম, 10 কোটি টাকা তো পাকিস্তানে বাংলাদেশি টাকা, যদিও এই তারেক রহমান এই টাকাটার মূল্য নষ্ট করছে, কিন্তু বাংলাদেশের 10 কোটি টাকা পাকিস্তানে এখনো 15 কোটি টাকা, বেশিও হতে পারে, 20 কোটি টাকা, অনেক টাকা। সলিমুল্লাহ খান আগামী যদি 40 বছর 100 বছর ধরে রাখি তার আয়ু, সে ওই টাকা দিয়ে কিন্তু ভালো চলে যেতে পারবে। সে পাকিস্তানি একটা বিশ্ববিদ্যালয়ে, লাহোর বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপনা করলো, এবং সেখানে সে তার যে মসজিদ ভিত্তিক ফিলোসফি আছে, তার যে মাদ্রাসা ভিত্তিক ফিলোসফি আছে, মাদ্রাসাকে মহিমান্বিত করার যে ফিলোসফি আছে, সেটা সে সেখানে যদি প্রচার করে, অবশ্যই সেখানে সে অনেক সাফল্য পাবে, অনেক মাদ্রাসার ছাত্র পাবে সলিমুল্লাহ খানের পেছনে দাঁড়িয়ে গিয়ে গাজওয়াতুল হিন্দ করার জন্য। এই যে গাজওয়াতুল হিন্দ করতে চায় ওরা বাংলাদেশে বসে, এটা তো আমাদের জন্য একটা বিশাল সমস্যা।
এখন গাজওয়াতুল হিন্দের ইস্যুটা তো আসলে পাকিস্তানি সেকুলার এবং জঙ্গিবাদ এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক ইস্যু। তারা গাজওয়াতুল হিন্দ করতে চায়, কিন্তু সেটা আমাদের বাংলাদেশে অশান্তি করে তো না। আমাদের বাংলাদেশের আমরা আমাদের মতো আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক নাস্তিক সেই জায়গায় আমি যাব না, তবে আমরা সকলকে কিন্তু এই নতুন বাংলাদেশে জায়গা দিব, যেটা একটা আদর্শ জায়গা। কিন্তু আমরা পাকিস্তানি সেকুলার, পাকিস্তানি নাস্তিক এবং মৌলবাদী জঙ্গি শ্রেণী যারা পাকিস্তানি, আমরা আসলে তাদেরকে আর বাংলাদেশে রাখতে পারবো না। এদের বড় একটা অংশকে আমরা পাকিস্তানে আর যেটা থাকবে অবশিষ্ট, তাদের অবশ্যই কোনো ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা থাকবে না। অর্থনৈতিক সক্ষমতাটা চলে গেলেই ওদের রাজনৈতিক সক্ষমতাটাও চলে গেছে। আর এটা করতে গেলে হাজার হাজার চাকরি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ছেলে মেয়েদের জন্য ক্রিয়েট হবে, এবং সেই চাকরিগুলোতে আমাদের কিন্তু এই ছাত্রলীগ, যুবলীগ, যারা যারা আজকে বেকার আছে, যারা আজকে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে তার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা রেডি হয়ে গেছেন, তারা সবাই কিন্তু চাকরির ব্যবস্থা পাবেন। আরেকটা জিনিস চিন্তা করবেন, সবাই যদি জীবন দেওয়ার মতো জন্য প্রস্তুত হন, যেটা আমরা দেখেছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ শেখ হাসিনা চারিদিকে ব্যূহ রচনা করেছিলেন, সেদিন তারা সবাই মারা যেতে পারতেন। কিন্তু আপনারা যদি আজকে এই যে লক্ষ লক্ষ কর্মী, শেখ হাসিনার কর্মী যারা আজকে আপনারা কষ্ট করছেন বাড়ি ঘর ছাড়া, তারা সবাই যদি জীবন দিতে প্রস্তুত হন, একজনকেও জীবন দিতে হবে না। কিন্তু 10 জন 20 জন জীবন দিতে প্রস্তুত হইলে এই 1 লক্ষ মানুষেরই ওরা জীবন নিয়ে নিবে। কারণ আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানের পর আমাদেরকে রাস্তায় ফেলে পিটিএ মেরে ফেলতে, আমাদেরকে আগুনে জ্বালিয়ে দিতে, যেটা আমরা দীপু দাসের ক্ষেত্রে দেখেছি, এইটা করতে কিন্তু এই পাকিস্তানি শ্রেণীর কিন্তু কখনো বিবেকেরও দংশন হয় না, বুকও কাঁপে না। আমরা তো অতীতে কখনো করি নাই। এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন উনি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবেন, অর্থাৎ আমরা কিন্তু তাদের উপর সেই বর্বরতাগুলো চালাবো না, কিন্তু আমরা পাকিস্তানি সেকুলার এবং পাকিস্তানপন্থী জঙ্গি মৌলবাদী শ্রেণী এরা যাতে নির্বিষ হয়, তার অংশ হিসাবে জননেত্রীর কথাকে আমি স্বাগত জানাই। এবং নেত্রী, আপনি যাতে এটা বাস্তবায়ন করেন আমরা কিন্তু দেখব। এবং আপনি তো আসছেনই, আপনি আসছেন, বাংলাদেশ অপেক্ষা করছে। এই আপনি আজকে যেটা বলেছেন এইটা কিন্তু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনার পিছু অন্তত আমি ছাড়ব না। ধন্যবাদ বন্ধুরা।